গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছি এর ষষ্ঠ পর্ব। ট্রেঞ্চে আমাদের জানানো হয়েছে যে আমাদের সামনে কালা পল্টনরা আছে। এটা শুনে বড় বিশ্রী লেগেছে। অন্ধকারে তারা মিলিয়ে থাকে। তাছাড়া পাহারার কাজে তারা খুব ওস্তাদ। মজা হচ্ছে বেশিরভাগ তারা বোকা হয়। একদিন তাদের একজন প্রহরী উৎসাহের চোটে সিগারেট মুখে দিয়েই মাঠের মধ্যে হানা দিয়ে বেড়াচ্ছিল। কাট আর ক্রোভ সেই জ্বলন্ত সিগারেটের মুখটাকে লক্ষ্য করে গুলি ছুটতেই কর্মকাবার। আমার কাছাকাছি একটা বোমা নাকি এসে পড়ল। সেটা যে আসছে তা আমি শুনতে পাইনি। আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে একটা অকারণ ত্রাস আমায় পেয়ে বসে। এখানে আমি একলা অসহায়ভাবে অন্ধকারে পড়ে রয়েছি। কে জানে, হয়তো সামনের কোনো গর্ত থেকে একজোড়া চোখ অনেকক্ষণ ধরে আমায় লক্ষ্য করছে। আমাকে ধুলো করে উড়িয়ে দেবার জন্যে একটা বোমাও হয়তো তৈরি আছে। আমি মনটাকে চাঙ্গা করবার চেষ্টা করি। এই যে নজর রাখার কাজ আমার প্রথম তা নয়, বা এটা খুব বিপদসংকুল তাও নয়। আসলে এটা হচ্ছে আমার ছুটির পর প্রথম, আর এখানকার জমিটাও আমার অচেনা। আমি মনে মনে বলি, মিছে ভয় পাচ্ছি। আমার সামনে কিছুই নেই। কেউই অন্ধকারের মধ্যে আমার দিকে চোখ রাখেনি। তা নইলে বোমাটা ওইরকম নিচু হয়ে এসে পড়ত না। আমার মাথার ভাবনা চিন্তাগুলো গোলমাল হয়ে জট পাকিয়ে যায়। আমি আমার মার সতর্কতার বাণী শুনতে পাই। দেখতে পাই ফুরফুরে দাড়ি নিয়ে রাশিয়ান তারের বেড়া ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কল্পনায় ভয়ের ছবি দেখে আঁতকে উঠি। মনে হয় যেদিকে আমি মাথা ঘোরাচ্ছি সেই দিক থেকে একটা মসৃণ চকচকে বন্দুকের নল আমার দিকে লক্ষ্য করে রয়েছে। সমস্ত দেহ আমার ঘেমে ওঠে। তবু আমি আমার ছোট গর্তটার মধ্যে শুয়ে থাকি। ঘড়িতে দেখি সামান্য কয়েক মিনিট কেটেছে। আমার কপাল ভিজে গেছে, হাত কাঁপছে। আমি হাঁপাচ্ছি, তাও অতি ধীরে। কিছুই না, কেবল একটা ভয়ের আক্রমণ। এখান থেকে মাথাটা বার করে বাইরে যাবার ভয়। আমার সমস্ত চেষ্টা, সমস্ত উদ্যম কেবলমাত্র এইখানটিতে শুয়ে থাকবার ইচ্ছার মধ্যে ফেনার মতো আস্তে আস্তে তলিয়ে যায়। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন মাটির সঙ্গে জুড়ে গেছে। চেষ্টা করেও হাত পা ছাড়াতে পারি নে। আমি মাটি আঁকড়ে পড়ে থাকি। সামনে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই। স্থির করি, এখানেই আমি শুয়ে থাকব। কিন্তু পর মুহূর্তেই আমার উপর দিয়ে একটা নতুন তরঙ্গ প্রবাহিত হয়ে যায়। লজ্জায় গ্লানিতে মিশ্রিত একটা তরঙ্গ। আমি চারদিকে দেখে নেবার জন্যে একটুখানি উঠলাম। অন্ধকারের মধ্যে প্রাণপণে চোখ মিলে থাকি। একটা তারাবাজি আকাশে ওঠে। আমি আবার নিচু হই। আমি নিজেকে গঞ্জনা দেই। এই ভয়টয়, এই সমস্ত ছুটি নেওয়ার ফল। কিন্তু নিজের মনকে বুঝিয়ে উঠতে পারি নে। দেহ অবশ হয়ে আসে। আমি ধীরে ধীরে একটু উঠে বাইরে হাত বাড়িয়ে দেখি। তারপর কোনো রকমে গর্তের কিনারায় এসে দেহটাকে টেনে আধখানা বার করি। কিসের একটা শব্দ কানে যায়। চকিতের মধ্যে গুটি মেরে পড়ি। সন্দেহজনক শব্দ। গোলাবর্ষণের ধ্বনির মধ্যে থেকেই বেশ স্পষ্ট শুনতে পাই। কান খাড়া করে শুনি, মনে হয় যেন পিছন থেকে শব্দটা আসছে। ও, আমাদেরই ট্রেঞ্চ থেকে শব্দ আসছে। চাপা গলার আওয়াজ শুনে বোধহয় কাঠ কথা কইছে। সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা নতুন জীবন প্রবাহিত হয়ে যায়। যে ভীষণ নির্জনতা, যে মৃত্যু ভয় আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, এই শব্দটুকু মুহূর্তের মধ্যে তা দূর করে দেয়। এই শব্দ আমার কাছে প্রাণের চেয়ে, মাতৃস্নেহের চেয়ে, ভয়ের চেয়ে বড়। এ হচ্ছে আমার সঙ্গীদের সাড়া। আমি আর অন্ধকারে একা নই। আমি ওদের মধ্যে আছি। ওরাও আমার সঙ্গে আছে। আমরা সকলেই একই ভয়, একই জীবন সমানে ভাগ করে নিয়েছি। ওদের শব্দ, ওদের কথা আমায় বাঁচিয়েছে। আমার পাশে ওরা থাকবে। সাবধানে আমি বার হয়ে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলি। চারিদিকে লক্ষ্য রেখে চলি, যাতে এই পথে আবার ফিরে যেতে পারি। তারপর শত্রুপক্ষের সন্ধান পাবার চেষ্টা করি। এখনও আমার ভয় যায়নি। কিন্তু এ অবরোধের ভয় নয়, একটা প্রখর সতর্কতা। এলোমেলো বাতাস বইছে। গোলা ফাটার আভায় মাঠের উপর ছায়াগুলো হেলছে দুলছে। সামনের দিকে প্রাণপণে চেয়ে দেখছি, কিন্তু কিছুই চোখে পড়ে না। কাজেই সামনের দিকে অনেকটা গিয়ে একটা বড় রকম গণ্ডি টেনে ফিরতে থাকি। শত্রুপক্ষের সন্ধান কিছুই পেলাম না। যত আমাদের ট্রেঞ্চের কাছে আসতে থাকি, ততই আমার সাহস বাড়তে থাকে। তাড়াতাড়ি চলতে থাকি। এখন পথ হারিয়ে গেলে বড় মুশকিল হবে। তারপর একটা নতুন ভয় আমাকে পেয়ে বসে। আমার যেন দিগ্ভ্রম হয়ে যায়। একটা গর্তের মধ্যে স্থির হয়ে বসে আমি দিক নির্দেশ করবার চেষ্টা করি। এমন বহুবার ঘটেছে যে
কোনো সৈনিক আনন্দে ট্রেঞ্চের মধ্যে লাফিয়ে পড়বার পর আবিষ্কার করেছে যে সেটা শত্রুপক্ষের ট্রেঞ্চ। কিছুক্ষণ পরে আমি শব্দ শুনতে পাই, কিন্তু খুব নিশ্চিত হতে পারি না। চারিদিকের রাশি রাশি গোলার গর্তগুলো এমন গোলমেলে ঠেকতে থাকে যে কোন দিকে আমি যাব ঠিক করতে পারি না। কে জানে, হয়তো আমি আমাদের ট্রেঞ্চের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে চলেছি। এমনই করে কি চিরকাল চলতে থাকব? কাজেই আবার মোড় ফিরে চলি। আহ, এই হাউসগুলো জ্বালাতন করেছে, যেন ঘণ্টাখানেক ধরে এক একটা জ্বলতে থাকে, নিভতে আর চায় না। সে সময় একটু নড়াচড়া করলেই কানের পাশ দিয়ে সাঁ করে একটা গুলি বেরিয়ে যাবে। ভয়ে ভয়ে আমি পথ করে চলি, কাঁকড়ার মতো বুকে হেঁটে চলতে হয়। ক্ষুরধার গোলার কুচিতে প্রায় হাত কেটে যায়। থেকে থেকে মনে হয় দিকপ্রান্ত যেন পরিষ্কার হয়ে আসছে, কিন্তু ভ্রম ও কল্পনা মাত্র। আমি বেশ বুঝতে পারি ঠিক দিক নির্ণয় করে চলার উপর আমার বাঁচা মরা নির্ভর করছে। দুমদুম করে একটা গোলা ফাটে, প্রায় উপরি উপরি আরও দুটো। তারপর একেবারে রীতিমতো শুরু হয়ে যায়। মেশিনগান গর্জে ওঠে। এখন এখানে পড়ে থাকা ছাড়া আর কিছু করবার উপায় নেই। খুব সম্ভবত একটা আক্রমণ আসছে। চারিদিক থেকে অবিরাম হাউস ছুটতে থাকে। আমি একটা প্রকাণ্ড গার্ডের মধ্যে গুড়ি মেরে পড়ে থাকি। আমার কোমর পর্যন্ত কাদা জলে ডোবানো। ভিজে মাটির মধ্যে যত গভীরভাবে পারি আমার মুখ লুকোই, কেবল যাতে দম বন্ধ হয়ে না যায়। আমায় মরার ভান করে পড়ে থাকতে হবে। হঠাৎ শুনতে পাই ব্যারাজের পাল্লা চড়িয়ে দেওয়া হচ্ছে। আমি অবিলম্বে এক গলা জলের মধ্যে সর্বাঙ্গ ডুবিয়ে কেবল নিঃশ্বাস নেবার জন্য মুখটুকু বার করে টোপ দিয়ে মাথা ঢেকে বসে থাকি। আমি স্থির হয়ে থাকি। কোথায় যেন একটা ঝনঝন শব্দ পাই। তারপর কি যেন একটা ছপ ছপ করে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমার হাত পা বরফের মতো হিম হয়ে আসে। আমার গর্তটার উপর দিয়ে তরবর করে ক্রমে দূরে চলে যায়। আক্রমণের প্রথম ঢেউটা চলে গেল। আমার মাথায় তখন একমাত্র চিন্তা, যদি এই গর্তের মধ্যে কেউ লাফিয়ে পড়ে তো কি করা যাবে। তাড়াতাড়ি আমি আমার ছোট্ট ছোরাখানা বার করে হাতের মুঠোয় চেপে ধরি। যদি কেউ এখানে ঝাঁপিয়ে পড়ে, তৎক্ষণাৎ আমি তার গলায় ছুরি বসিয়ে দেব, যাতে চিৎকার করে ডাকতে পর্যন্ত না পারে। এছাড়া আর কোনো উপায় নেই। সে যখন এর মধ্যে এসে পড়বে, আমারই মতো সেও ভয়ে সন্ত্রস্ত থাকবে। দুজনে মুখোমুখি হবার আগেই আমি তাকে প্রথম বসিয়ে দেব। এইবার আমাদের কামানের দল গোলাবর্ষণ করতে শুরু করলে। একটা গোলা আমার কাছাকাছি এসে পড়ে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। শেষে কিনা নিজেদের গোলাতে নিজেকে মরতে হবে। আমি গালি দিতে দিতে কাদার মধ্যে দাঁত কড়মড় করতে থাকি। গোলার শব্দে কান যেন কালা হয়ে যায়। এখন যদি আমাদের দল ফিরতি আক্রমণ করে তো আমি বেঁচে যাই। মেশিনগান ডেকে ওঠে। আমি জানি আমাদের কাঁটাতারের বেড়া বেশ দৃঢ় এবং অক্ষত আছে। জায়গায় জায়গায় প্রবল বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত করা। রাইফেল ছোড়ার শব্দ বেড়ে ওঠে। শত্রুরা এগুতে পারেনি, ওদের হটে যেতে হবে। আবার আমি জলের মধ্যে ডুবে আড়ষ্ট হয়ে পড়ে থাকি। খটাখট ঝনঝন শব্দ ক্রমে স্পষ্টতর হতে থাকে। একটা সকরুণ চিৎকার শোনা যায়। আক্রমণকারীরাও হটে গেছে। অল্প একটু আলো হয়ে আসছে। আমার মাথার উপর দিয়ে চটপট হটে যাওয়ার পায়ের শব্দ শুনতে থাকি। প্রথম কে একজন চলে গেল, তারপর আরেকজন। মেশিনগান শব্দ দিচ্ছেই। যেমন আমি একপাশে ফিরতে যাব, একটা কি ভারী জিনিস হোঁচট খেয়ে হুড়মুড় করে গড়াতে গড়াতে গর্তের মধ্যে আমার ঘাড়ে এসে পড়ল। আমি আর একটু চিন্তা, একটু দ্বিধা করি নে। সঙ্গে সঙ্গে খ্যাপার মতো যেখানে সেখানে দো চোখে ছোড়া বসাতে থাকি। যখন সামলে উঠি, আমার হাত রক্তে চিটচিট করছে। লোকটা গো গো করতে থাকে। আমার মনে হয় সে যেন চিৎকার করছে। এক একটা খাবি খায়, আর মনে হয় যেন এক একটা চিৎকার বজ্রধ্বনির মতো। আমি মাটি চাপা দিয়ে তার মুখ বন্ধ করে দিতে চাই। আবার ওকে ছুরি মারতে চাই। ওকে চুপ করাতেই হবে। ও আমাকে ধরা পড়িয়ে দিচ্ছে। অবশেষে আমি নিজেকে সংযত করিনি, কিন্তু হঠাৎ এত দুর্বল হয়ে পড়ি যে ওর দিকে আমার হাত আর কোনো মতেই উঠতে চায় না। আমি হামাগুড়ি দিয়ে পিছিয়ে অপর কোণে গিয়ে ছোড়া হাতে বসে রইলুম। আমার দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে একটু নড়লেই আবার তার উপর ঝাঁপিয়ে পড়ব, কিন্তু তার আর কোনো ক্ষমতাই নেই। তার গলা ঘর ঘর শুরু হয়ে গেছে। আমি অস্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি। আমার এখন একমাত্র বাসনা এখান থেকে কোনো রকমে বেরিয়ে পড়া। যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে না পারি, বড় বেশি আলো হয়ে পড়বে। আমি মাথাটা একটু উঁচু করে দেখবার চেষ্টা করি। এখন যাওয়া অসম্ভব। যেরকমভাবে মেশিনগানের গুলি মাঠ ঝেঁটিয়ে চলেছে, তাতে একটা লাফ দিয়ে উঠবার আগেই আমি এফোড় ওফোড় হয়ে যাব। একবার আমার ইস্পাতের টোপটা হাতে করে একটু তুলে দেখতে যাই।
কত নিচু দিয়ে গুলি যাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা গুলির ঘায়ের টোপটা আমার হাত থেকে ছিটকে পড়ে যায়। মাটির সঙ্গে প্রায় সমান হয়ে গুলি ছুটছে। আমি শত্রুদের লাইন থেকে খুব যে দূরে আছি তা নয়। যদি এখন বেরোতে যাই তো ওদের যে কোনো দুরন্দাজ অনায়াসে আমাকে গুলি করে মারবে। ক্রমে আরও আলো হয়। অতিষ্ঠ হয়ে আমি আমাদের তরফ থেকে আক্রমণের অপেক্ষা করি। মিনিটের পর মিনিট কেটে যায়। গহ্বরের মধ্যে যে অন্ধকার মূর্তিটা পড়ে আছে তার দিকে আর তাকাতে আমার সাহস হয় না। তার দিক থেকে কোনোমতে চোখ ফিরে আমি বসে থাকি। শোঁ শোঁ করে গুলি চলতে থাকে। সারা মাঠের উপর দিয়ে যেন একটা ইস্পাতের অফুরন্ত জ্বলন্ত জাল বোনা হচ্ছে। তারপর হঠাৎ আমার রক্তমাখা হাতটা চোখে পড়ে। গা বমি বমি করে ওঠে। মাটি দিয়ে ঘষে ঘষে রক্তের দাগ মুছে ফেলি। গুলিবর্ষণ কমে না, দুদিক থেকে সমানে চলেছে। আমাদের দলের লোকেরা হয়তো আমি মরে গেছি ভেবে বহুক্ষণ আমার আশা ছেড়ে দিয়েছে। সকাল হয়েছে, পরিষ্কার সকাল। আহত লোকটার ঘর ঘর শব্দ চলতেই থাকে। আমি কান ঢেকে ফেলি, কিন্তু তখনই আবার খুলে ফেলতে হয়, তা না হলে অন্য শব্দ শুনতে পাই না। লোকটা আমার সামনে পড়ে রয়েছে, একটু একটু নড়ছে। ইচ্ছে না থাকলেও সেদিকে একবার তাকাই। তারপর চোখ আর নড়ে না। চুচলো দাড়িওয়ালা একজন মানুষ। তার মাথা একপাশে হেলে পড়েছে। একটা হাত আধবাঁকা অবস্থায়, অন্য হাতটা তার বুকের উপর রক্তাক্ত। আমি মনে মনে বলি, ও মরে গেছে, নিশ্চয়ই মরে গেছে। সব রকম অনুভূতি ও লোভ পেয়েছে। ওর দেহটা কেবল ঘরঘর করছে। তারপর সে মাথাটা একটু ওঠাবার চেষ্টা করে। ঘর ঘর শব্দটা স্পষ্টতর হয়। হাতের উপর মাথাটা গুজরে পড়ে। লোকটা এখনো মরেনি, মরমর হয়েছে। আমি তার দিকে এগিয়ে যাই। পা যেন চলতে চায় না। সে ৩ গজ মাত্র তফাতে পড়ে আছে, কিন্তু ওই ৩ গজ মনে হয় যেন কত দূর। শেষে আমি তার পাশে গিয়ে পড়ি। সে চোখ মেলে চায়। আমার আশার শব্দ বোধহয় শুনতে পেয়েছে। আমার দিকে বিষম একটা ভয় বিহ্বল দৃষ্টি নিয়ে তাকায়। দেহটা নিষ্পন্দ হয়ে পড়ে আছে, কিন্তু চোখে এমন একটা অসাধারণ পলাতকের ভাব রয়েছে যে দেখে হঠাৎ মনে হয় ওই দৃষ্টিটার এত শক্তি আছে যে দেহটাকে শুদ্ধ সে শত শত মাইল টেনে নিয়ে পালাতে পারে। লোকটার কোনো সাড়া শব্দ নেই, সম্পূর্ণ নিশ্চল। গলার ঘর ঘর পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখ যেন চিৎকার করছে। পালিয়ে যাবার একটা প্রচণ্ড চেষ্টা, মৃত্যুর এবং আমার ভয়। ওর সমস্ত প্রাণশক্তিটা যেন ওই দুটো চোখের মধ্যে এসে জড়ো হয়েছে। আমি বসে পড়ে কুনুয়ে ভর দিয়ে ফিসফিস করে বলি, ভয় নেই, ভয় নেই। তার দৃষ্টি আমাকে অনুসরণ করে। যতক্ষণ সে ঐরকমভাবে তাকিয়ে থাকবে আমার পক্ষে নড়া অসম্ভব। তারপর ধীরে ধীরে তার বুক থেকে হাতটা পড়ে যায়। তার চোখের দৃষ্টি সামান্য একটু কোমল হয়। আমি ঝুঁকে পড়ে ঘাড় নাড়তে নাড়তে বলি, ভয় কি, ভয় কি? আমি যে তাকে সাহায্য করতে চাই এটা আমায় দেখাতে হবে। আমি তার কপালে হাত বুলিয়ে দিতে থাকি। তারপর তার সেই বদ্ধ দৃষ্টি কোমল হয়ে আসে। চোখের পাতা নিচু হয়। তার উদ্বেগ কেটে যায়। আমি তার গলার বোতাম খুলে তার মাথাটা আরাম করে ঠেস দিয়ে দিই। সে মুখ খুলে কথা বলবার চেষ্টা করে। ঠোঁট দুটো শুকিয়ে গেছে। আমার জলের বোতলটা আমি সঙ্গে আনিনি। গর্তের মধ্যে যে জল আছে তা কাদা গোলা। আমি নিচে নেমে গিয়ে আমার রুমাল বার করে উপরের ময়লাগুলো সরিয়ে দিয়ে খানিকটা হলদে রঙের জল তুলে নিয়ে আসি। সে সেটা পান করে। আমি আরও খানিকটা আনি। তারপর আমি তার জামা খুলে তার ক্ষত বাঁধবার চেষ্টা করি। এটা আমাকে করতেই হতো, কারণ যদি শত্রুদের হাতে আমি ধরা পড়ি ওরা দেখবে যে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলুম। সুতরাং আমাকে ওরা গুলি করে মারবে না। ও বাধা দেবার চেষ্টা করে, কিন্তু ওর হাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। জামাটা রক্তে এঁটে গেছে, উঠতে চায় না। বোতামগুলো পিঠের দিকে, কাজে কেটে ফেলা ছাড়া উপায় নেই। আমি ছুরিটা বার করে যখন কাটতে যাই তার চোখ দুটো আবার বড় বড় হয়ে খুলে যায়। ছুরি দেখে বেচারা ভয় পায়। আমি তাকে আশ্বাস দেবার জন্যে বারবার বলতে থাকি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কমরেড, কমরেড, কমরেড। বারবার ব্যগ্রভাবে বলতে থাকি যাতে সে বুঝতে পারে। আমার কাছে যা ব্যান্ডেজ ছিল তাই দিয়ে ছুরির ৩টে চোট ঢেকে দিই। তার তলা দিয়ে রক্ত ঝরতে থাকে। আমি চেপে ধরতে সে গুঙিয়ে ওঠে। এছাড়া আমি আর কিছুই করতে পারি না। এখন আমাদের কেবল অপেক্ষা করতে হবে। কি করেই যে ঘণ্টার পর ঘণ্টা যাচ্ছে। আবার সেই গলার ঘর ঘর শব্দ শুরু হয়। ওহ, একটা মানুষ মরতে কতখানি সময় নেয়। আমি জানি ওকে বাঁচানো যাবে না।
যদি মাঠে ঘোরবার সময় আমার রিভলভারটা হারিয়ে না ফেলতুম, তো ওকে আমি গুলি করতুম। আবার ছুরি বসানো, সে আমি পারব না। দুপুরবেলা খিদে আমার পেট জ্বলে যায়। এক টুকরো খাবারের জন্যে আমি চোখের জল ফেলি। মুমূর্ষুর জন্যে বারবার আমি জল আনি, নিজেও কিছু পান করি। এই আমি প্রথম নিজের হাতে এমন একটা মানুষ মারলাম, যে আমার চোখের সামনে মরছে। কাঠ, ক্রোপ, মূলের ওদের ইতিপূর্বেই অভিজ্ঞতা হয়ে গেছে। হাতাহাতি যুদ্ধে অনেকে এই অভিজ্ঞতা লাভ করে। বেলা প্রায় ৩টের সময় সে মারা গেল। আমি নিঃশ্বাস ফেলে বাঁচলুম, কিন্তু বেশিক্ষণ নয়। গোঙানির শব্দের চেয়ে নিস্তব্ধতাটা যেন আরও অসহ্য হয়ে উঠল। আমি একেবারে পাগলের মতো হয়ে গেলুম। কি করব? কিছু কাজ আমায় করতেই হবে। যদিও সে আর কিছু অনুভব করছে না, তবুও আমি তার মাথাটা বেশ করে গুছিয়ে আরাম করে শুইয়ে দিলুম ও তার চোখ বন্ধ করে দিলুম। ওর স্ত্রী নিশ্চয়ই এখনও ওর কথা ভাবছে। কি যে ঘটেছে সে এখনও জানে না। একে দেখে মনে হচ্ছে প্রায় ওর স্ত্রীকে চিঠি লেখা অভ্যাস ছিল। ডাকগাড়িতে এখনও এর চিঠি তার কাছে পৌঁছতে থাকবে, হয়তো কোনোটা কাল, কিংবা ১ সপ্তাহের মধ্যে, হয়তো একখানা পুরনো চিঠি হঠাৎ মাসখানেক বাদে। ওর স্ত্রী যখন সেই চিঠি পড়বে, সেই চিঠির মধ্যে ও স্ত্রীর সঙ্গে কথা কইবে। না, আমার দশা ক্রমেই খারাপ হচ্ছে। আমি আমার বুদ্ধিকে ঠিক রাখতে চিন্তাকে সংযত করতে পারছি না। যদি আমি আমাদের ট্রেঞ্চে ফিরে যাবার রাস্তাটা ভালো করে মাথার মধ্যে রাখতে পারতুম, তাহলে এই লোকটা হয়তো আরও ৩০ বছর বাঁচতে পারত। যদি সে এই গর্তটা থেকে আরও ২ গজ তফাত দিয়ে দৌড়ে যেত, তো এতক্ষণে সে তাদের ট্রেঞ্চে ফিরে গিয়ে তার স্ত্রীকে আরও একটা চিঠি লিখতে পারত। থাক, এরকম করে ভাবলে আর চলবে না। সেপাইদের কপালটাই ওই রকম। ধরো ক্যামেরিকের পাখানা, যেখানে গুলিটা পড়ল তার থেকে আরও ৬ ইঞ্চি ডাইনেও তো থাকতে পারত। হাইয়ে ভেস্টুস সেদিন আর ৩ ইঞ্চি সামনের দিকে পিঠ ঝুঁকিয়ে বসে থাকত। ক্রমে চারিদিক স্তব্ধ হয়ে আসছে। নিজে বকবক করে চলা ছাড়া আর উপায় কি? আমি সেই লোকটার কাছে গিয়ে বলি, কমরেড, আমি তোমায় মারতে চাইনি। যদি তুমি আবার এখানে ঝাঁপিয়ে পড়ো, তো আমি ছুরি তুলব না। তুমি আমার কাছে ছিলে একটা কি নিছক একটা কল্পিত, তাকেই আমি ছুরি মেরেছি। কিন্তু এখন আমি এই প্রথম দেখছি তুমিও আমারই মতো মানুষ। ছুরি মারবার আগেই আমি ভেবেছিলুম তোমার বোমা, তোমার সঙ্গীন, তোমার বন্দুকের কথা। এখন স্পষ্ট দেখছি তোমার মুখ, যেন তোমার স্ত্রীরও মুখ দেখছি, এবং দেখছি তুমি আমি দুজনে দুজনের বন্ধু। আমায় ক্ষমা করো, কমরেড। অনেক বিলম্বে আমাদের চোখ ফোটে। কেন ওরা আমাদের বলে না যে তোমরাও আমাদের মতো হতভাগ্য? তোমাদের মায়েরাও আমাদের মায়েদের মতো ভাবনায় ভাবনায় কাল কাটান। আমাদের মৃত্যুর ভয় দুজনেরই সমান, মৃত্যুর যন্ত্রণাও একই রকম। ক্ষমা করো কমরেড, তুমি আমার শত্রু হবে কেমন করে? যদি আমরা এই বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে, সৈনিকের ছদ্মবেশ খুলে ফেলে দিয়ে পাশাপাশি দাঁড়াই, তাহলে কার্ট আর আলবার্টের মতো তুমিও তো আমাদের একজন। আমার জীবন থেকে ২০টা বছর কি তার চেয়ে বেশি নিয়ে নাও কমরেড, নিয়ে তুমি উঠে দাঁড়াও। চারিদিক নিস্তব্ধ, কেবল রাইফেলের ২-১টা শব্দ আসছে, কিন্তু এখনো আলো রয়েছে। আমাদের ফেরবার উপায় নেই। আমি তাকে ডেকে বলি, আমি তোমার স্ত্রীকে চিঠি লিখে জানাব, আমার কাছ থেকেই সে খবরটা পাক। তোমায় যা বলেছি সব কথাই আমি তাকে বলবো। তাকে আমি দুঃখ পেতে দেব না। তাকে, তোমার বাপ মাকে, তোমার ছেলেপিলেদের আমি খবরদারি করব। ওর জামাটা আধখানা খোলা, পকেট বইটা সহজে পাওয়া গেল, কিন্তু সেটা খুলতে আমি ইতস্তত করি। এতে তার নাম লেখা আছে। যতক্ষণ না আমি তার নাম জানছি, হয়তো ওকে ভুলে যেতে পারব। কালের স্রোতে এ ছবি মুছে যেতে পারে, কিন্তু তার নাম যদি জানি, সেটা আমার মনের মধ্যে একটা গজালের মতো গেঁথে যাবে। আর টেনে বার করা সম্ভব হবে না। চিরকালের মতো নামটা মনে থাকবে। জীবনের পথে চলতে চলতে থেকে থেকে মনে পড়ে যাবে। হঠাৎ আমার হাত থেকে খসে খাতাটা খুলে পড়ে যায়। কয়েকখানা চিঠি আর ছবি ছড়িয়ে পড়ে। আমি সেগুলোকে গুছিয়ে তুলে নিই। একটা আইভিলতার ঢাকা দেওয়ালের সামনে একটি স্ত্রীলোক আর একটি বালিকার ফটোগ্রাফ। চিঠিগুলো বারবার করে আমি পড়বার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগই বুঝতে পারি না। ফরাসি ভাষা আমার ভালো জানা নেই, কিন্তু যে কটি শব্দ আমি তর্জমা করতে পারি, তারা যেন ছুরির আঁচড়ের মতো আমার বুকে বসে যেতে থাকে। বেশ বুঝতে পারি, ওদের কাছে যে চিঠি লিখব ভেবেছিলাম, তার আমি লিখতে পারব না, অসম্ভব।
আর একবার ছবিগুলোর দিকে চেয়ে দেখি। ওরা বড়লোক নয়। যদি আমি ভবিষ্যতে কিছু রোজগার করি, ওদের কাছে বেনামি খরচ খরচা পাঠিয়ে দেব, এই চিন্তাটা আমায় পেয়ে বসে। ধীরে ধীরে বইটা খুলে পড়ি। জেরার্ড ডুভাল, কম্পোজিটর। তারই পেন্সিল দিয়ে আমি একটা খামের উপর তার নাম ঠিকানা টুকে নিয়ে তারপর তাড়াতাড়ি সব জিনিস তার জামার মধ্যে রেখে দিই। ছাপাখানার জেরার্ড ডুভালকে আমি খুন করেছি। এলোমেলোভাবে আমার মাথার মধ্যে এই ভাবনা আসে যে ছাপাখানায় আমার কাজ নিতেই হবে। বেলা পড়ে এলে আমি খানিকটা ঠান্ডা হই। আমার ভয় মিছে। নামটা আর আমার মাথার মধ্যে ঘোরে না। মৃত লোকটিকে আমি শান্ত স্বরে বলি, আজ তুমি গেলে, কাল আমি যাব। কিন্তু কমরেড, কোনোরকম করে যদি নিষ্কৃতি পাই এ যুদ্ধের হাত থেকে, তবে আমাকে লড়তেই হবে এই যুদ্ধের বিরুদ্ধে, যে আমাদের দুজনকেই মেরে রেখে গেল। এভাবে নয়, ওভাবে। আমি শপথ করছি কমরেড, এরকম কাণ্ড আর ঘটতে দিচ্ছি না। সূর্য মাঠের পাড়ে নেমে পড়ে। আমি সারাদিন উত্তেজনায়, খিদে, এত দুর্বল, এত ক্লান্ত হয়ে পড়ি যে মনে করি এই জায়গা থেকে আর কখনো বার হতে পারব না। ঢুলুনি আসে। প্রথমে বুঝতেই পারি না যে সন্ধ্যা হয়ে এলো। প্রদোষ ঘনিয়ে আসে। রাত্রি আসতে আর 1 ঘণ্টা আছে। হঠাৎ আবার কাঁপুনি ধরে। আমি আর মরা লোকটা সম্বন্ধে কিছু ভাবি নে। হঠাৎ বাঁচবার ইচ্ছাটা আমার মধ্যে জেগে ওঠে। বাঁচবার ভাবনা আর সব ভাবনাকে তুলিয়ে দেয়। মনে হয় যেমন আমি গুড়ি মেরে উঠব, আমাদের নিজেদের সৈন্যরাই আমার উপর গুলি চালাবে। তারা তো জানে না যে আমি ফিরছি। যত তাড়াতাড়ি পারি আমি চেঁচিয়ে উঠব, যাতে আমাকে চিনতে পারে। যতক্ষণ না তারা সাড়া দেয়, আমি ট্রেঞ্চের বাইরে শুয়ে থাকব। সন্ধ্যায় তারা উঠল। ফ্রন্টটা একেবারে চুপচাপ হয়ে গেছে। আমি নিজের মনে বলতে থাকি, এবার আর বোকামি নয় পাউল। ধীরে সুস্থে মন স্থির করো, তবেই তুমি বাঁচতে পারবে। অন্ধকার ঘনিয়ে আসে। আমার মনের উদ্বেগ কেটে যায়। তারপর গাড়ের মধ্যে থেকে গুড়ি দিয়ে বেরিয়ে পড়ি। মরা মানুষটার কথা আমি ভুলে গেছি। আমার সামনে রয়েছে আগত প্রায় রাত্রি আর পরিষ্কার তকতকে মাঠ। আমি একটা গোলার গার্ড দেখে রাখি। যেমন অন্ধকার হয়, আমি তার মধ্যে হাতড়ে পাতড়ে গিয়ে লাফিয়ে পড়ি। অন্ধকারে হাতড়ে আরও খানিকটা এগিয়ে যাই। তারপর আরও একটায় চলে যাই। এমনি করে একটার পর একটা গর্ত পেরিয়ে চলি। ট্রেঞ্চের কাছে এসে উপস্থিত হয়ে দেখতে পাই তারের গায়ে কি যেন একটা নড়ছে। তারপর স্থির হয়ে যাই। আবার সেটা দেখতে পাই। হ্যাঁ, ওরাই আমাদের ট্রেঞ্চের লোক। কিন্তু যতক্ষণ না জার্মান টোপ দেখে চিনতে পারি, ততক্ষণ আমার সন্দেহ যায় না। তারপর আমি চেঁচিয়ে ডাকি। সঙ্গে সঙ্গে আমার নাম ধরে কে জবাব দেয়, পাউল, পাউল। কার্ট আর আলবের্ট একটা স্ট্রেচার নিয়ে আমায় খুঁজতে এলো। তুমি কি আহত হয়েছ? না। আমরা ট্রেঞ্চের মধ্যে লাফিয়ে পড়ি। আমি কিছু খাবার চেয়ে নিয়ে গ্রাসে গ্রাসে খেয়ে ফেলি। মুলার আমাকে একটা সিগারেট দেয়। অল্প কথায় কি ঘটেছিল আমি বুঝিয়ে বলি। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। এরকম প্রায় ঘটে। একবার রাশিয়াতে কার্ট 2 দিন শত্রু শ্রেণীর পিছনে পড়েছিল। আমি সেই মৃত মুদ্রাকারের কথা উল্লেখ করি না, কিন্তু বেশিক্ষণ নিজের মনে চেপে রাখতে পারি না। কথাটা কার্ট আলবের্টের কাছে বেরিয়ে পড়ে। তারা দুজনেই আমাকে এই বলে শান্ত করতে চেষ্টা করে, সে অবস্থায় তুমি আর কি করবে? মানুষ মারতেই তো তুমি এখানে এসেছ। তাদের কাছে পেয়ে, তাদের কথা শুনে আমি স্বস্তি পাই। গার্ডের মধ্যে আমি যা বকেছি সেসব অর্থহীন প্রলাপ। কাট আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওইদিকে দেখো। বুরুজের উপর কয়েকজন দুরন্দাজ দাঁড়িয়ে রয়েছে। তাদের রাইফেলের নলে একটা করে দূরবীন আটা। শত্রুদের ফ্রন্টের উপর তারা লক্ষ্য রেখেছে। থেকে থেকে একটা করে গুলির শব্দ ধ্বনিত হচ্ছে। সার্জেন্ট রাউল রিখের আজ বুক ফুলে উঠছে। 3টে গুলির একটাও তার ফাঁক যায়নি। কাট বলে, এটা দেখে কি মনে হয়? আমি ঘাড় নেড়ে বলি, আমি হলে পারতাম না। কাট বলে, এখানে বসে বসে মারতে তুমি দেখছ তো? নিজের হাতে মারা আর দেখা ও একই কথা। সার্জেন্ট রাউল রিখের নল ঘুরে ফিরে শিকার খুঁজে বেড়াতে থাকে। আলবার্ট বলে, যা হয়েছে তা নিয়ে মিছিমিছি ভেবে ঘুম নষ্ট করার দরকার নেই। আমি বলি, তার সঙ্গে এক জায়গায় অতক্ষণ কাটিয়েছিলুম কি না, তাই বোধহয় ওরকম হয়েছিল। যাই বলো, যুদ্ধ, সে যুদ্ধ ছাড়া আর কিছু নয়। আউলরিখের রাইফেল চাবুকের মতো ছটাং করে একটা শব্দ করে ওঠে। কিছুদিন পরে একটা গ্রাম খালি করে দেবার জন্য আমাদের পাঠানো হয়। রাস্তায় দেখি দলে দলে গ্রামবাসীরা সব পালিয়ে চলেছে। তারা কেউ ঠেলা গাড়িতে, কেউ পিঠে করে তাদের জিনিসপত্র মোটঘাট নিয়ে চলেছে।
তাদের দেহ কুঁজো হয়ে পড়েছে, মুখের ভাব দুঃখে, হতাশায়, ব্যস্ততায় পূর্ণ। শিশুরা মায়ের হাত চেপে ধরেছে, তাদের কারো কারো হাতে ভাঙাচোরা খেলনা পুতুল, কারো মুখে একটা কথা নেই। আমরা সার বেঁধে কুচ করে চলি। গ্রামের মধ্যে যতক্ষণ অধিবাসীরা থাকে, ফরাসিরা তার উপর গোলাবর্ষণ করে না। কিছুক্ষণ পরেই আকাশ গর্জে উঠল, পৃথিবী কেঁপে উঠল। আমাদের দলের পিছনে একটা গোলা এসে পড়েছে। আমরা চারদিকে ছড়িয়ে মাটির উপর শুয়ে পড়ি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মনে হয় আমার সেই স্বাভাবিক ক্ষিপ্রতা, যা আমায় বরাবর বিপদের সময় ঠিক পথে চালিত করেছে, তা আমার মধ্যে আর নেই। হঠাৎ এই ভাবনা আমার মাথার মধ্যে বিদ্যুতের মতো এলো, বাস, এইবার গেছো তুমি। সঙ্গে সঙ্গে আমার বাঁ পায়ে চাবুকের মতো কিসের একটা আঘাত এসে সপাং করে পড়ে। আলবের্টের চিৎকার শুনতে পাই। সে আমার পাশেই পড়ে আছে। শিগগির ওঠো আলবের্ট, আমরা খোলা মাঠের মধ্যে পড়ে রয়েছি। সে উঠে দাঁড়িয়ে টলতে টলতে ছুটতে থাকে। আমি তার পাশে পাশে চলি। একটা গাছের বেড়ার টোপকে আমাদের যেতে হবে। বেড়াটা মানুষের চেয়ে উঁচু। ক্রোপ একটা ডাল ধরে, আমি তার পা ধরে উঁচু করে ঠেলে দিই। সে ওপারে গিয়ে পড়ে। এক লাফে আমিও বেড়া টোপকে একটা খানার মধ্যে গিয়ে পড়ি। পানাতে কাদাতে আমাদের মুখ ভরে যায়, কিন্তু এই খানার আড়ালটা ভালো। ময়লা জলে আমরা গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি। যেই একটা করে গোলা সিটি দিয়ে ওঠে, আমরা শটান ডুব মারি। এমনই 10-12 বার করবার পর আমি হাঁপিয়ে পড়ি। আলবের্ট বলে, চলো বেরিয়ে যাই, ডুবে মরব শেষকালে। আমি তাকে বলি, তোমার কোথায় চোট লেগেছে? বোধহয় হাঁটুতে। দৌড়াতে পারবে? হয়তো পারব, তবে চলো। রাস্তার ধারে নালাটার দিকে আমরা দৌড় দিই। নিচু হয়ে হয়ে সেই নালার গায়ে গায়ে ছুটতে থাকি। কামানের গোলা আমাদের পিছু নেয়। এই পথটা আমাদের গোলা বারুদের ঘর অবধি গেছে। শত্রুদের গোলা যদি আমাদের তাড়া করে বারুদের ডিপো অবধি পৌঁছায়, তো এই মাঠের মধ্যে একজনেরও চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কাজে আমরা মতলব বদলে গ্রামের মধ্যে দিয়ে কোনাকুনিভাবে ছুটতে থাকি। আলবের্ট পিছিয়ে পড়তে থাকে। সে মাটিতে শুয়ে পড়ে বলে, তুমি যাও, আমি পরে আসছি। আমি তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলি, ওঠো আলবের্ট, একবার যদি শুয়ে পড়ো আর তুমি এগোতে পারবে না। এসো চটপট, আমি তোমার হাত ধরছি। অবশেষে আমরা একটা ছোট গুফা এসে পৌঁছাই। ক্রোপ শুয়ে পড়ে। আমি তার ক্ষত বেঁধে দিই। তার হাঁটুর ঠিক উপরে গুলি লেগেছে। তারপর আমি নিজের দিকে চেয়ে দেখি আমার পাজামা রক্তে ভিজে গেছে, হাতও তাই। আলবের্ট তার ব্যান্ডেজ বার করে আমার ক্ষত বেঁধে দেয়। এর মধ্যে সে আর পা নাড়াতে পারছে না। আমরা দুজনেই অবাক হয়ে ভাবছি, এতটা পথ আমরা এলুম কি করে। একমাত্র ভয়ই এটাকে সম্ভবপর করেছে। যদি আমাদের পা দুটুকরো হয়ে উড়ে যেত, তাহলে বোধহয় আমরা নুলো পায়ে দৌড়তুম। এখন আমার একটু হামাগুড়ি দেবার ক্ষমতা রয়েছে। আমি একটা চলন্ত অ্যাম্বুলেন্স গাড়ি ডাকলুম। তারা আমাদের তুলে নিলে। তার মধ্যে আহত লোকে ভরা। একজন সামরিক ডাক্তার ছিলেন। তিনি আমাদের বুকে একটা ধনুষ্টঙ্কারের ইঞ্জেকশন দিয়ে দিলেন। হাসপাতালে আমরা দুজনে পাশাপাশি শোবার ব্যবস্থা করে নিলুম। আমাদের জলরকম খানিকটা সুরুয়া খেতে দিলে। আমরা চোঁচো করে লোভীর মতো সেটা খেয়ে ফেলি। আমি বলি, এবার বাড়ির দিকে আলবের্ট। সে বলে, তাই আশা করা যাক। আমি কেবল জানতে চাই আমার আঘাতটা কী রকমের। যন্ত্রণা বেড়ে ওঠে। ব্যান্ডেজটাকে আগুনের মতো মনে হয়। গেলাসের পর গেলাস আমরা জল পান করে চলি। ক্রোপ বলে, হাঁটুর কতটা উপরে আমার লেগেছে? আসলে যদিও ইঞ্চিখানেক উপরে, কিন্তু আমি বলি, অন্তত 4 ইঞ্চি। সে একটু থেমে বলে, আমি মন স্থির করে ফেলেছি। যদি ওরা আমার পা কেটে বাদ দেয়, আমি এ প্রাণ রাখব না। চিরজীবনের মতো খোড়া হয়ে থাকা অসহ্য। নানা ভাবনা চিন্তার মধ্যে আমরা সেখানে শুয়ে শুয়ে অপেক্ষা করি। সন্ধ্যার সময় আমাদের কাটাকুটি করার জায়গায় নিয়ে যাওয়া হয়। আমি ভয় পেয়ে ভাবতে থাকি, তাই তো, এবার কি করা উচিত? সকলেই জানে, একটু সুবিধে পেলেই ডাক্তার সার্জেনরা হাত পা কেটে বাদ দিয়ে দেয়, কারণ তাদের এত বেশি কাজের চাপ যে জোড়াতালির উপর জোড়াতালি দেওয়ার চেয়ে কেটে বাদ দেওয়া অনেক সহজ। আমার ক্যামেরিকের কথা মনে পড়ে। যাই ঘটুক, আমি কিছুতেই ক্লোরোফর্ম করতে দেব না। যদি 2জন লোকের মাথাও ফাটিয়ে দিতে হয়, তবুও না। সার্জেন আমার ক্ষতের চারপাশে আঙুল চালাতে থাকে। আমার চোখ অন্ধকার হয়ে আসে। অত ছেলে মানুষই করো কেন? ওসব বাঁচাপনা চলবে না এখানে, বলে তিনি বিষম খোঁচাখুচি লাগান। ডাক্তারি অস্ত্রটা উজ্জ্বল আলোয় চমকাতে থাকে একটা হিংস্র জন্তুর মতো। 2জন আর্দালি আমার হাত ধরে আছে, কিন্তু ধস্তাধস্তি করে তাদের একজনের হাত ছাড়িয়ে নিয়ে আমি সার্জনের চশমা ভেঙে দেবার চেষ্টা করি। তিনি তাড়াতাড়ি পিছিয়ে যান।
বদমাসটাকে দাও তো ক্লোরোফর্ম করে, বলে তিনি গর্জে ওঠেন। তখন আমি ঠান্ডা হয়ে বলি, মাফ করুন ডাক্তার মশাই, আমি আর নড়চড় করব না, আমায় ক্লোরোফর্ম শোকাবেন না। বহুত আচ্ছা, বলে তিনি আবার তার অস্ত্রটা তুলে নেন। দেখছি তিনি আমার ঘাটাকে উস্কে দিচ্ছেন আর আমার দিকে আর চোখে তাকাচ্ছেন। মুখ বুজে অসহ্য যন্ত্রণা সহ্য করছি, হাতের মুঠো প্রাণপণে চেপে ধরছি। মরব, তবু কোনো মতে একটু শব্দ আমি করব না। তিনি ক্ষত থেকে এক টুকরো গোলার কুচি বার করে আমার দিকে ছুঁড়ে দেন। আমার আত্মসংযম দেখে তিনি খুব খুশি হয়েছেন। তিনি বললেন, কাল তুমি বাড়ি ফিরে যাবে। তারপর আমার ঘায়ে প্লাস্টার পট্টি লাগানো হয়। তখন আবার ক্লোপের কাছে ফিরে আসি। আমি বলি, খুব সম্ভবত কাল একটা আহতদের ট্রেন এসে পৌঁছবে, যাতে আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি। ডাক্তারখানার সার্জেন্ট মেজরকে বলে তারই চেষ্টা করতে হবে। সার্জেন্ট মেজরকে দুটো ভালো সিগার ঘুষ দিয়ে আমি কথার ইঙ্গিতে জানাই। তিনি সিগারটা একবার শুঁকে বলেন, আর আছে? আমি বলি, হ্যাঁ, আরও কয়েকটা আছে। ক্রোপকে দেখিয়ে বলি, ওই যে আমার কমরেড, ওর কাছেও কয়েকটা আছে। কাল সকালে রেলগাড়ির জানলা গলিয়ে আপনাকে সেগুলো দিতে পারলে আমরা খুব খুশি হব। তিনি বুঝতে পেরে সেগুলোকে আরেকবার শুঁকে বললেন, বেশ, তাই হবে। রাত্রে আমরা একটু ঘুমোতে পারি না। আমাদের ওয়ার্ডে 7 জন মারা গেল। তাদের মধ্যে একজন শ্বাস উঠবার আগে ভাঙাচোরা গলায় গান গেয়ে ওঠে, আর একজন খাট থেকে জানলা অবধি হামাগুড়ি দিয়ে যায়। সে সেখানেই শুয়ে পড়ে, যেন শেষবারের মতো জানলার বাইরের জগৎটা একবার দেখে নিতে চায়। শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছিলাম এর 6ষ্ঠ পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।